বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় ছাত্রছাত্রী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। তোমরা অবগত আছো এবং সাধারণ ছুটি অতিবাহিত করছো। যে কারণ সেটা হচ্ছে বৈশ্বিক মহামারী কোভিড-19। এর কারণে আমাদের স্কুল কলেজের ক্লাস বন্ধ আছে। আমরা তোমাদের স্বাভাবিক ক্লাস নিতে পারছি না, কিন্তু স্বাভাবিক ক্লাসের মতো অনলাইনে সাপোর্ট দেওয়ার জন্য সেই লক্ষ্যে আফাজউদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ক্লাস নিচ্ছি। সেই ধারাবাহিকতায় আমি তোমাদের সাথে অনলাইন ক্লাস নিতে চলে আসলাম। স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ রাকিব হাসান, প্রভাষক, ফিনান্স, ব্যাংকিং ও বিমা, আফাজউদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ। আমরা আজকে একাদশ ও দ্বাদশ শ্রেণীর ফিনান্স, ব্যাংকিং ও বিমা প্রথম পত্র দ্বিতীয় অধ্যায়ের আর্থিক বাজারের আইনগত দিকসমূহ, এই অধ্যায়ের প্রথম ক্লাসে আমরা চলে আসলাম, হাজির হলাম তোমাদের সামনে। আমরা এই অধ্যায়ের নাম আর্থিক বাজারের আইনগত দিকসমূহ। আমাদের প্রথমে জানতে হবে আর্থিক বাজারটা কি, তারপরে এই বাজারের আইনগত কি আইন কানুন আছে, কিভাবে বাজারটা কিভাবে পরিচালিত হয়, কি আইন কানুন মানতে হয়, দিকসমূহগুলো আমাদের জানতে হবে। তো প্রথম ক্লাসে আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে আর্থিক বাজার সম্পর্কে আমরা আজকে জানবো। তো আমরা মূল আলোচনায় যাওয়ার আগে আমরা নিচের যে ছবিগুলো দেয়া আছে, তো আমরা একটু ছবির দিকে একটু তাকাই। আমরা এখানে ছবি দেখতেছি, লেখা আছে উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। নিচে দেয়া আছে প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, লঙ্কা বাংলা ব্লা। আচ্ছা, আরও দেয়া আছে ব্লা, অনেক কিছু দেয়া আছে। ওকে, এখানে যে ফাইন্যান্স কোম্পানি এগুলো কি, তারা কিসের ব্যবসা করে? অর্থের ব্যবসা করে। যেহেতু ফাইন্যান্স অর্থায়ন, টাকা কারো কাছ থেকে আনে বা টাকা দেয়, ঋণ দেয়, অর্থের ব্যবসা করে। ওকে, তো এইখানে কি আছে? ঢাকা স্টক এক্সচেঞ্জ। তো আমরা জানি যে ঢাকা স্টক এক্সচেঞ্জে কি কাজ হয়? শেয়ার বিক্রি হয়, এটা আমরা জানি। চিটাগং স্টক এক্সচেঞ্জ আমরা জানি, এগুলোকে শেয়ার বাজার বলা হয় বা শেয়ার ক্রয় বিক্রয় করা হয়। তো নিচে একটা দেয়া আছে, নিচে কি দেয়া আছে? এখানে একটা চেক দেয়া আছে। তাহলে আমরা ছবিতে দেখলাম যে হচ্ছে এই যে কয়েকটা প্রতিষ্ঠানের নাম দেয়া আছে যারা হচ্ছে টাকার ব্যবসা করে। যারা টাকার ব্যবসা করে তাদের কি বলে? আর্থিক প্রতিষ্ঠান বলে। তো আবার আর্থিক প্রতিষ্ঠানের যে জিনিসগুলো দিয়ে কাজ করে সেগুলো আবার দেয়া আছে। আবার এখানে শেয়ার বাজারের দুইটা কোম্পানির নামও দেয়া আছে। ওকে, তারপরে এখানে কি রেটিং এ মানে হচ্ছে শেয়ারের গতি বোঝানো হয়েছে বা শেয়ারের সূচকের পরিমাণ বোঝানো হয়েছে। তারপরে হচ্ছে এখানে দেয়া আছে সেন্ট্রাল ব্যাংকের একটা চিত্র দেয়া আছে, মানে কেন্দ্রীয় ব্যাংকের একটা চিত্র দেয়া আছে। এখানে মতিঝিল একটা অবস্থান করতেছে এরকম সেন্ট্রাল ব্যাংকের। এখানে দেয়া আছে হচ্ছে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড, এখানে একটা ছবি দেয়া আছে। তাহলে আমরা যা দেখলাম ছবির মধ্যে, দেখলাম হচ্ছে আর্থিক বাজার মানে হচ্ছে যেখানে অর্থের লেনদেন হয়। আবার এর উপাদানও দেখলাম, যার মাধ্যমে হয়, এগুলাও দেখলাম। ওকে, তাহলে আমরা দেখি, চলে যাই আর্থিক বাজার। বারবার যেহেতু আসতেছে, তাই আর্থিক বাজার কি, বা আমরা এই পার্টে আমরা এই আজকের ক্লাসে যা শিখব, তোমরা যা শিখতে পারবে তা হচ্ছে তোমাদের বইয়ের পৃষ্ঠা নাম্বার ৮৬, খালিকুজ্জামান স্যারের বইয়ের পয়েন্ট 2.02 আর্থিক বাজার কি এবং তার ব্যাখ্যা আমরা আজকে জানতে পারবো। আমরা জানতে পারবো হচ্ছে পৃষ্ঠা নাম্বার ৮৭, আর্থিক বাজারের উপাদান সমূহ সম্পর্কে আমরা আজকে জানব। তাহলে দেখি আর্থিক বাজার। তো আর্থিক বাজার কাকে বলে? যে বাজারে স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী সম্পদ ক্রয় বিক্রয় করা হয় তাকে আর্থিক বাজার বলে। এখানে আমি সুন্দর করে দিয়ে দিছি। তাহলে আর্থিক বাজার কাকে বলে? আমরা যদি মাছ বাজারে যাই, যেখানে মাছ বিক্রি করা হয় সেখানে বলে মাছ বাজার। আমরা কাঁচা বাজার বলি কোনগুলাকে? যেখানে সবজি জাতীয় জিনিস বিক্রি হয় তাকে বলি কাঁচা বাজার। তো এখানে বলছে আর্থিক বাজার। তাহলে কি এখানে অর্থ বেচা কিনা হয়? আর্থিক মানে অর্থ বোঝায়, সেখানে কি অর্থ বেচা কিনা হয়? হ্যাঁ, ওইরকমই, কিন্তু একটু অন্যরকম। দেখি এখানে শেয়ার আছে। তাহলে আমি যদি শেয়ার বিক্রি করলে আমি টাকা পাবো, আর আমি যদি কিনি তাহলে টাকা দিব।
তাহলে এখানে অর্থের লেনদেন আছে। ঠিক ডিবেঞ্চারও তাই, ঠিক সার্টিফিকেট অফ ডিপোজিটরি এটা ক্ষেত্রেও তাই। ওকে, তাহলে আর্থিক বাজার আমি বলছি যে বাজারে স্বল্প ও দীর্ঘমেয়াদী আর্থিক সম্পদ সমূহ ক্রয় বিক্রয় বা কেনাবেচা করা হয় তাকে কি বলে? আর্থিক বাজার বলে। তাহলে আমরা এই যে পয়েন্টগুলা পড়তেছি এই পয়েন্টগুলা কিন্তু আমাদের খুব ভালো করে আসলে বুঝতে হবে, কারণ এই পয়েন্ট থেকে আমাদের জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবন, প্রয়োগ ও উচ্চতর দক্ষতার আসবে। তো আমরা এইগুলা মানে হচ্ছে বোঝার চেষ্টা করব। যেহেতু আমাদের একটা অনলাইন ক্লাস, একটা ভিডিও রেকর্ডার থাকবে, তো আমরা বারবার টেনে বা বারবার বোঝার চেষ্টা করব দেখে। ওকে, তাহলে আমরা বলতেছি আর্থিক বাজার কাকে বলে? আর্থিক বাজার হচ্ছে যে বাজারে স্বল্প ও দীর্ঘমেয়াদী আর্থিক সম্পদ ক্রয় বিক্রয় বা কেনাবেচা হয় তাকে কি বলে? আর্থিক বাজার বলে। তাহলে স্বল্প মেয়াদ বলতে আমরা জানি, আমরা পড়ছি, স্বল্প মেয়াদ বলতে 1 বছরের কম সময় বোঝায়। আর আমরা দীর্ঘমেয়াদ বলতে আমরা বুঝি 5 বছরের অধিক সময় বোঝায়। তাহলে যে বাজারে স্বল্প ও দীর্ঘমেয়াদী আর্থিক সম্পদ ক্রয় বিক্রয় করা হয় তাকে কি বলে? তাকে বলে হচ্ছে আর্থিক বাজার। তাহলে এখন স্বল্প মেয়াদের জন্য কোনগুলো বিক্রি করা হয়? স্বল্প মেয়াদের জন্য এখানে দেখেন দেয়া আছে আর্থিক সম্পদ বা দলিল বলতে বন্ড, সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, ডিবেঞ্চার, মিউচুয়াল ফান্ড, ট্রেজারি বিল, বাণিজ্যিক পত্র ও ব্যাংকের স্বীকৃতিপত্র ইত্যাদিকে বোঝানো হয়েছে। তাহলে স্বল্প মেয়াদের জন্য বিক্রি হয় বাণিজ্যিক পত্র, ব্যাংকের স্বীকৃতিপত্র, ট্রেজারি বিল। এগুলো স্বল্প মেয়াদ, মানে 1 বছরের কম এগুলোর মেয়াদ। মানে হচ্ছে কোম্পানি যদি টাকার দরকার হয় তাহলে জনগণের কাছ থেকে এরা এই জিনিসগুলো বিক্রি করে এবং তাদের কাছ থেকে টাকা নেয়। মেয়াদকাল কত? 1 বছরের কম। আর এই শেয়ার, অগ্রাধিকার শেয়ার, ডিবেঞ্চার, মিউচুয়াল ফান্ড এগুলোর মেয়াদ কতদিন? 5 বছরের অধিক, যেহেতু এটা দীর্ঘমেয়াদী। তাহলে আমরা আর্থিক বাজার বুঝলাম। আর্থিক বাজার হচ্ছে যে বাজারে স্বল্প ও দীর্ঘমেয়াদী আর্থিক সম্পদ ক্রয় বিক্রয় বা কেনাবেচা করা হয় তাকে কি বলে? আর্থিক বাজার বলে। তাহলে আর্থিক বাজারকে 2 ভাগে ভাগ করা যায়। আর্থিক বাজারকে মূলত প্রধানত 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আমাদের অর্থ বা মুদ্রা বাজার। আর্থিক বাজারকে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে। একটা অর্থ বা মুদ্রা বাজার। প্রশ্ন কিন্তু আসতে পারে অর্থ বাজার কি বা মুদ্রা বাজার কি? মুদ্রা বাজার যে কথা, অর্থ বাজার একই কথা। তাহলে আর্থিক বাজারকে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে। একটা হচ্ছে অর্থ বাজার বা মুদ্রা বাজার, একটা হচ্ছে পুঁজি বাজার বা মূলধন বাজার। তাহলে অর্থ বাজার বা মুদ্রা বাজার, পুঁজি বাজার বা মূলধন বাজার। তাহলে অর্থ বাজার কাকে বলে? তাহলে আমরা একটু দেখি অর্থ বাজার বা মুদ্রা বাজার কাকে বলে। যে বাজারে স্বল্প মেয়াদী সম্পদ ক্রয় বিক্রয় করা হয় তাকে কি বলে? মুদ্রা বাজার বলে। আর যে বাজারে দীর্ঘমেয়াদী সম্পদ ক্রয় বিক্রয় করা হয় সেটা হচ্ছে কি বাজার? মূলধন বাজার। তাহলে আর্থিক বাজারে 2টাই বিক্রি করা হয়। সরি। তাহলে কি আর্থিক বাজার বলতে এটাই বোঝায় যে বাজারে স্বল্প মেয়াদী এবং দীর্ঘমেয়াদী সম্পদ ক্রয় বিক্রয় করা হয় সেটা হচ্ছে আর্থিক বাজার। আর স্বল্প মেয়াদী সম্পদ যে বাজারে বিক্রি করা হয় সেটা অর্থ বা মুদ্রা বাজার। আর দীর্ঘমেয়াদী সম্পদ যে বাজারে বিক্রি করা হয় সেটা হচ্ছে পুঁজি বাজার বা মূলধন বাজার। তাহলে অর্থ বাজারে কি কি বিক্রি করা হয় আমরা বলছি? বাণিজ্যিক পত্র, বিনিময় বিল, ট্রেজারি বিল, হ্যাঁ, হস্তান্তরযোগ্য আমানত সার্টিফিকেট, ব্যাংকের স্বীকৃতিপত্র। আর পুঁজি বাজার বা মূলধন বাজারে বিক্রি করা হয় শেয়ার, বন্ড, ডিবেঞ্চার, মিউচুয়াল ফান্ড এগুলা। ওকে, তাহলে মূলধন বাজারকে আবার 2 ভাগে ভাগ করা যায়। তাহলে দেখেন মূলধন বাজারকে আমরা 2 ভাগে ভাগ করছি। মূলধন বাজার, তাহলে মূলধন বাজার একটা হচ্ছে প্রাথমিক বাজার আর একটা হচ্ছে মাধ্যমিক বাজার। তাহলে প্রথম আমরা দেখলাম আর্থিক বাজার। আর্থিক বাজারকে 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অর্থ বাজার বা মুদ্রা বাজার, আর একটা হচ্ছে পুঁজি বাজার বা কি বাজার? মূলধন বাজার। আর আবার মূলধন বাজারকে আবার 2 ভাগে ভাগ করা যায়, প্রাথমিক বাজার এবং মাধ্যমিক বাজার। প্রাথমিক বাজার কাকে বলে? যে বাজারে শেয়ার বিক্রির প্রথম প্রস্তাব করা হয় তাকে কি বলে? প্রাথমিক বাজার। এখন প্রাথমিক বাজার আমি পরীক্ষার মধ্যে না দিয়ে আমি যদি দিই প্রাইমারি বাজার বা প্রাইমারি মার্কেট কি, তাহলে প্রাইমারি মানে প্রাথমিক বাজার। আচ্ছা, তাহলে সেকেন্ডারি বাজার, যে বাজারে নিজেদের মধ্যে শেয়ার হোল্ডাররা নিজেদের মধ্যে শেয়ার ক্রয় বিক্রয় করে তাদেরকে কি বলে? মাধ্যমিক বাজার বলে। তাহলে মাধ্যমিক বাজার যদি আমি না দিই, আমি যদি পরীক্ষার মধ্যে দিই সেকেন্ডারি বাজার কাকে বলে, তাহলে একই কথা। তাহলে হচ্ছে মূলধন বাজারকে 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রাথমিক বাজার আর একটা হচ্ছে মাধ্যমিক বাজার।
ওকে, তাহলে আমরা দেখি অর্থবাজার বা মুদ্রা বাজার কাকে বলে। আমরা যেটা মুখে মুখে বলে দিছি, তো এখানে সুন্দর করে লিখে দিছি। আমরা দেখি, তাহলে আমরা দেখছি যে অর্থবাজার বা মুদ্রা বাজার হলো আর্থিক বাজারের সেই অংশ যেখানে স্বল্প মেয়াদী অর্থ ও আর্থিক সম্পদ ক্রয় বিক্রয় করা হয়। তাহলে আর্থিক বাজার ও মুদ্রা বাজার হচ্ছে যে বাজারে স্বল্প মেয়াদী সম্পদ ক্রয় বিক্রয় করা হয় তাকে কি বলে? আর্থিক বাজার বা মুদ্রা বাজার বলে। স্বল্প মেয়াদী আর্থিক সম্পদ বলতে 1 বছর তার চেয়ে কম মেয়াদী সম্পন্ন সম্পদকে বোঝায়। তাহলে 1 বছরের কম মেয়াদ এই সম্পদকে বোঝায়। তাহলে 1 বছরের কম সময়ের জন্য যেগুলো বিক্রি করে টাকা সংগ্রহ করা যায়, তাহলে কি সেগুলো যেমন বাণিজ্যিক পত্র কি আমাদের জানতে হবে। বাণিজ্যিক পত্র বিক্রি করে আমরা 1 বছরের কম সময়ের জন্য টাকা সংগ্রহ করতে পারি। ট্রেজারি বিল, ব্যাংকের স্বীকৃতিপত্র, হস্তান্তরযোগ্য আমানত সার্টিফিকেট, পূর্ণক্রয় চুক্তি ইত্যাদি। আচ্ছা, আর্থিক বাজারের গুরুত্বপূর্ণ এবং বৃহত্তম অংশ হচ্ছে মুদ্রা বাজার। এ বাজারে অংশগ্রহণকারী ব্যক্তি বা ব্যক্তি প্রতিষ্ঠান বা সরকার প্রতি কার্য দিবসে অর্থ কিংবা অর্থের মতো বিভিন্ন কাগজপত্রাদি নিয়ে লেনদেন করে। তাহলে এই বাজার একটা বৃহৎ বাজার। এই বাজারে অংশগ্রহণকারী ব্যক্তি প্রতিষ্ঠান বা সরকার প্রতি কার্য দিবসে মানে প্রতিদিন অর্থ কিংবা অর্থের মতো বিভিন্ন কাগজপত্র দিয়ে কি করে? লেনদেন করে। তাহলে আমরা অর্থবাজার বা মুদ্রা বাজার বুঝলাম। ওকে, তাহলে মুদ্রা বাজারের আসলে উপাদান কি কি? মুদ্রা বাজারে কি কি বিক্রি হয়? তাহলে আমরা মুদ্রা বাজারে আমি বারবার বলছি যে বাজারে স্বল্প মেয়াদী সম্পদ ক্রয় বিক্রয় করা হয় তাকে মুদ্রা বাজার বা অর্থ বাজার বলে। তাহলে মুদ্রা বাজারে কি কি বিক্রি হয়? মুদ্রা বাজারে আসলে যে আমি যে টাকাটা সংগ্রহ করব কিসের মাধ্যমে করব? সেগুলো হচ্ছে ট্রেজারি বিল, বারবার বলতেছি ট্রেজারি বিল, হস্তান্তরযোগ্য আমানত সার্টিফিকেট, ব্যাংকের স্বীকৃতিপত্র, বিনিময় বিল, বাণিজ্যিক পত্র। তাহলে আমি যার মাধ্যমে টাকা সংগ্রহ করতেছি সেগুলোই হচ্ছে তো উপাদান। কারণ এই উপাদান মানে হচ্ছে এই ট্রেজারি বিল ছাড়া, এই পত্র ছাড়া আমি তো টাকা সংগ্রহ করতে পারবো না। আমি এরকম একটা কাগজ জনগণকে বা কারোকে দিব, দেওয়ার পরে আমি কি করব? ওনার কাছ থেকে আমি 1 লাখ টাকা বা 100 টাকা বা 1000 টাকা আমি আনলাম। আনার পরে আমি ওনাকে একটা নির্দিষ্ট সময় পরে সুদসহ টাকাটা ফেরত দিব। এখন উনি যদি চায় যে এই কাগজটা দিয়ে মানে হচ্ছে অন্য কারো কাছে কমে বিক্রি করবে, তাও কিন্তু পারবে। আমরা একটু দেখি আসলে কি বলছে। তাহলে এখানে একটা সুন্দর ছবি দেয়া আছে। কি ছবি? এটা অ্যারো চিহ্ন দেয়া আছে, এটা ট্রেজারি বিল। ট্রেজারি বিলের কাগজ। তাহলে এখানটার কাগজ দেখেন, কাগজের ছবি দেওয়া আছে। তাহলে কি বলছে? মুদ্রা বাজারের অন্যতম হাতিয়ার হচ্ছে ট্রেজারি বিল, যা সরকারের ট্রেজারি বিভাগ হতে ইস্যু বা বিক্রয় করা হয়। ভবিষ্যতে কোনো নির্দিষ্ট তারিখে পরিশোধ করার অঙ্গীকার করে সরকার যে স্বল্পমেয়াদী অঙ্গীকারপত্র ইস্যু বা বিক্রি করে থাকে তাকে ট্রেজারি বিল বলে। তাহলে ভবিষ্যতে নির্দিষ্ট তারিখে, তাহলে সরকারের টাকার প্রয়োজন হইলে সরকার জনগণকে বলে যে আমি হচ্ছে এখন থেকে 3 মাস পরে আপনাকে 1000 টাকা আপনি যদি আমাকে দেন, 3 মাস পরে আমি আপনাকে 1200 টাকা দিব, আমি অঙ্গীকার করতেছি। তো এই কাগজের মধ্যে সুন্দর করে দেয়া আছে, দেখেন দিস ট্রেজারি বিল ইজ এন্ট্রি টু পে দ্য $1 million দ্য ডেবিট ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট। এগুলো দেয়া আছে যে আমি অঙ্গীকার করতেছি যে আমি আপনাকে আজ থেকে 3 মাস পরে আমি কি দিব? আপনাকে এত টাকা দিব, যে টাকা নিছি তাই যে সুদসহ দিব। তাই বলছে যে দেখেন ভবিষ্যতে কোনো নির্দিষ্ট তারিখে পরিশোধ করার অঙ্গীকার করে সরকার যে স্বল্পমেয়াদী অঙ্গীকারপত্র ইস্যু বা বিক্রি করে তাকে কি বলে? ট্রেজারি বিল বলে। তাহলে সরকারের যদি প্রয়োজন হয় তাহলে কি জনগণের কাছ থেকে স্বল্প মেয়াদে মানে 1 বছরের কম সময়ের জন্য এরকম কাগজ দিয়ে জনগণের কাছ থেকে কি করতে পারে? টাকা সংগ্রহ করতে পারে। এটা হচ্ছে মুদ্রা বাজারের কিন্তু উপাদান। কারণ যে জিনিসের মাধ্যমে করতে পারে এটা কিন্তু উপাদান বোঝায়। তাহলে উপাদান আরেকটা আছে বাণিজ্যিক কাগজ। তাহলে বাণিজ্যিক কাগজ কি? আই মিন কমার্শিয়াল পেপার। বাণিজ্যিক কাগজ কি? দেখেন কি বলছে, একই। বাণিজ্যিক কাগজের মাধ্যমেও কি বলে? জনগণের কাছ থেকে টাকা সংগ্রহ করে। তাহলে কে করে? ট্রেজারি বিল। তো ট্রেজারি বিলের মাধ্যমে করে সরকার। তাহলে বাণিজ্যিক কাগজের মাধ্যমে কে করে? তাহলে দেখেন কি বলছে, বাণিজ্যিক কাগজ হচ্ছে স্বল্পমেয়াদী জামানতবিহীন অঙ্গীকারপত্র যা বিক্রি করে বৃহৎ ও নামকরা প্রতিষ্ঠান বা কোম্পানি স্বল্পমেয়াদী অর্থায়নের প্রয়োজন মিটিয়ে থাকে।
তাহলে বাণিজ্যিক কাগজ বিক্রি করে হচ্ছে বৃহৎ বা নামকরা প্রতিষ্ঠান। তারা কি করে, মানে হচ্ছে তাদের যদি টাকা দরকার হয় তারা জনগণের কাছ থেকে টাকা সংগ্রহ করে। কিভাবে সংগ্রহ করে, তারা এই যে এরকম কাগজ দেয় যে ভাই আমার আপনি আমাকে আজকে 1000 টাকা দেন, এরকম একটা কাগজ দিবে, 1000 টাকা দেন সরি, যে এরকম কাগজে লেখা থাকবে যে আপনি আমাকে 1000 টাকা দেন, আমি আপনাকে সুদসহ 1 বছরের মধ্যেই আমি আপনার টাকাটা ফেরত দিব। তো এরকম বলে কখন মানে হচ্ছে ফেরত দিব, 1 বছরের মধ্যেই, কিন্তু কারণ যেহেতু এটা স্বল্প মেয়াদি মানে হচ্ছে কি বলে দলিল, ঋণের দলিল, তাহলে কি 1 বছরের মধ্যেই এরা দিবে। তো বলছে বাণিজ্যিক কাগজ হচ্ছে স্বল্প মেয়াদি জামানতবিহীন। তাহলে আবার আপনার কাছে যে বিক্রি করবে, আপনার কাছে কিন্তু কোনো কোম্পানি, বড় মাপের যে কোম্পানিগুলো আছে, তারা কিন্তু কোনো জামানত রাখবে না যে হচ্ছে আমি যদি টাকা না দিতে পারি এটা আপনি বিক্রি করবেন না, এরকম কিন্তু না। বাণিজ্যিক কাগজ হচ্ছে স্বল্প মেয়াদি জামানতবিহীন অঙ্গীকারপত্র, যা বিক্রি করে, তাহলে বিক্রি করলে কিন্তু টাকা আসে, যা বিক্রি করে বৃহৎ বা নামকরা প্রতিষ্ঠান, বৃহৎ এবং নামকরা প্রতিষ্ঠান বা কোম্পানি স্বল্পমেয়াদী অর্থায়নের প্রয়োজন মিটিয়ে থাকে। বাণিজ্যিক কাগজের মেয়াদ হচ্ছে 90 দিন থেকে 270 দিন পর্যন্ত হয়ে থাকে। তাহলে বাণিজ্যিক কাগজ বুঝলাম যে বৃহৎ নামকরা প্রতিষ্ঠান তাদের টাকা সংগ্রহের জন্য এই কাগজটা বিক্রি করে। ওকে, হস্তান্তরযোগ্য আমানত সার্টিফিকেট, তাহলে এটা আবার কি, এটা একটু দেখি কি বলছে। বাণিজ্যিক ব্যাংকগুলো নির্দিষ্ট সুদের হারে আমানত বা টাকা জমা দেয়ার বিপরীতে যে স্বল্পমেয়াদী সার্টিফিকেট বাজারে ছাড়ে তাকে হস্তান্তরযোগ্য আমানত সার্টিফিকেট বলে। মেয়াদ প্রাপ্তির পূর্বে নগদ অর্থের প্রয়োজন হলে এই সার্টিফিকেট মুদ্রা বাজারে বিক্রি করা হয় বলে এটাকে হস্তান্তরযোগ্য আমানত সার্টিফিকেট বলে। তাহলে এই হস্তান্তরযোগ্য আমানত সার্টিফিকেটের মাধ্যমে টাকা সংগ্রহ করে কে? বাণিজ্যিক ব্যাংক। তাহলে আমরা ট্রেজারি বিলের মাধ্যমে টাকা সংগ্রহ করে সরকার, তারপরে হচ্ছে আমাদের বাণিজ্যিক পত্রের মাধ্যমে টাকা সংগ্রহ করে কে? বৃহৎ নামকরা প্রতিষ্ঠান। আর হস্তান্তরযোগ্য আমানত সার্টিফিকেট বিক্রি করে কে? বাণিজ্যিক ব্যাংক। তাহলে বাণিজ্যিক ব্যাংক বলে যে বাণিজ্যিক ব্যাংকগুলো নির্দিষ্ট সুদের হারে আমানত বা টাকা জমা দেওয়ার বিপরীতে, আপনি যদি টাকা জমা রাখেন বা রাখলেন, সে বিপরীতে যে স্বল্পমেয়াদী আমানত সার্টিফিকেট দেয়, মানে হচ্ছে আপনি টাকা জমা রাখলেন, আপনাকে একটা সার্টিফিকেট দিবে। সার্টিফিকেট দেওয়ার পরে আপনার টাকা দরকার, আপনি টাকা জমা রাখছেন কিন্তু আপনার একটা সার্টিফিকেট দিচ্ছে, কারণ আপনার তো টাকা দরকার, তাহলে আপনি যে কোনো সময় ওই মেয়াদের আগেও আপনি তুলতে পারবেন। এখন কোন মেয়াদ? আপনি নির্দিষ্ট মেয়াদে রাখতে পারেন বাণিজ্যিক ব্যাংকে, যে আমি 3 মাসের জন্য রাখলাম। এখন 3 মাসের আগে তো টাকা দরকারও হইতে পারে, হ্যাঁ আপনি 3 মাসের আগে যদি টাকা দরকার হয় তাও আপনি টাকা তুলতে পারবেন, মুদ্রা বাজারে বিক্রির মাধ্যমে টাকা তুলতে পারবেন অন্যজনের কাছে দিয়া। তো অন্যজনের কাছে টাকা এটা বিক্রি করে যেহেতু আপনি কিনতে পারবেন, এর জন্য এটাকে হস্তান্তর বোঝা যায়, এক হাত থেকে অন্য হাতেও করতে পারবেন আপনি। ওকে, তাহলে ব্যাংকের স্বীকৃতিপত্র। ব্যাংকের স্বীকৃতিপত্র কি? ব্যাংকের স্বীকৃতিপত্র, ব্যাংক আপনাকে দেখেন কি বলছে, বাণিজ্যিক ব্যাংক যখন কোনো মেয়াদি ড্রাফট প্রস্তুত করে কোনো বাহককে কোনো নির্দিষ্ট পরিমাণ টাকা প্রদানের নিশ্চয়তা দেয়। বাণিজ্যিক ব্যাংক যখন কোনো মেয়াদি ড্রাফট, একটা মেয়াদের ড্রাফট বলতে একটা কাগজ তৈরি করছে যে আমি আপনাকে এতদিন পরে টাকাটা দিব, আপনি আমাকে এত টাকা দেন। তো এরকম যদি একটা কাগজ তৈরি করে দেয়, কোনো বাহককে দেয়, বা ওই বাহক যদি চায়, তাহলে কিন্তু টাকাটা মুদ্রা বাজারে থেকে সংগ্রহ করতে পারে। ওকে, বাণিজ্যিক ব্যাংক যখন কোনো মেয়াদি ড্রাফট প্রস্তুত করে কোনো বাহককে কোনো নির্দিষ্ট পরিমাণ টাকা প্রদানের নিশ্চয়তা দেয়, তখন তাকে কি বলে? ব্যাংকের স্বীকৃতিপত্র বলে। এই হলো ব্যাপার। তাহলে আর্থিক বাজারের উপাদানসমূহ আমরা মানে হচ্ছে মুদ্রা বাজারের উপাদানসমূহ আমরা দেখলাম, এখন দেখবো আর্থিক বাজারের উপাদানসমূহ। তাহলে আর্থিক বাজার বলতে দুইটাই বোঝায়, স্বল্প ও দীর্ঘমেয়াদী কিন্তু বোঝায়। যখন আমরা আর্থিক বাজারের সংজ্ঞা পড়ছিলাম তখন বলছি যে বাজারে স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী সম্পদ ক্রয় বিক্রয় করা হয় তাকে কি বলে? আর্থিক বাজার বলে। আবার আর্থিক বাজারকে দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে মূলধন বাজার আর একটা হচ্ছে মুদ্রা বাজার। আবার মূলধন বাজারকে দুই ভাগে ভাগ করছি আমরা। বিএস আলোচনা যা করলাম সেটা হচ্ছে মুদ্রা বাজারের উপাদান সমূহ করলাম। মুদ্রা বাজারে কি কি কিসের মাধ্যমে মুদ্রা বাজারে টাকা সংগ্রহ করা যায় বা স্বল্প মেয়াদে টাকা সংগ্রহ করা যায় কিসের মাধ্যমে। তো আমরা এখন দেখব আর্থিক বাজারের উপাদান সমূহ। তাহলে একটু পড়ি সংজ্ঞাটা কি। আর্থিক বাজারের স্বল্প মেয়াদে ও দীর্ঘমেয়াদের জন্য অর্থ ও আর্থিক সম্পদের কেনাবেচা হয়। এটি অর্থ ও মূলধন বাজারের সমন্বয়ে গঠিত এবং এ বাজারের সাথে বিভিন্ন পক্ষ জড়িত থাকে।
আর্থিক বাজারের উপাদান বা হাতিয়ার সমূহ নিচে আলোচনা করা হলো। তাহলে আর্থিক বাজারের মধ্যে কিন্তু যেহেতু আর্থিক বাজার, এটা কিন্তু স্বল্প মেয়াদও আছে, দীর্ঘমেয়াদ আছে। আমরা জানি আর্থিক বাজারের সাথে দুইটা জড়িত, একটা স্বল্প মেয়াদের সম্পদ জড়িত, একটা দীর্ঘমেয়াদের সম্পদ জড়িত। তাহলে আর্থিক বাজারের উপাদান সমূহ কি? তাহলে আর্থিক বাজারের উপাদান সমূহ আমরা তো দেখছি আর্থিক বাজারের উপাদান সমূহ কি। তাহলে আর্থিক বাজারের উপাদান সমূহ সিকিউরিটিস ইস্যুয়ার, বিনিয়োগকারী, তারপরে হচ্ছে তারপর আর কি আছে আমরা একটু দেখি। মার্চেন্ট ব্যাংকার, ক্রেডিট রেটিং কোম্পানি, স্টক এক্সচেঞ্জ, বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, স্টক ব্রোকার, স্টক ডিলার, ডিপোজিটরি বাংলাদেশ ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংক। তাহলে সিকিউরিটিস কি? তাহলে সিকিউরিটিস হচ্ছে আর্থিক বাজারে স্বল্প ও দীর্ঘমেয়াদী সিকিউরিটির লেনদেন। তাহলে কি বলছে? সিকিউরিটিস, আর্থিক বাজারে স্বল্প ও দীর্ঘমেয়াদী সিকিউরিটিসের লেনদেন হয়। তাহলে সিকিউরিটিস কি আমরা দেখি আগে একটু। স্বল্পমেয়াদী সিকিউরিটিস সমূহ। সিকিউরিটিস মানে হচ্ছে আমি যে জিনিসের মাধ্যমে আমি টাকা সংগ্রহ করতে পারি সেটা সিকিউরিটিস। স্বল্পমেয়াদী সিকিউরিটিস কি? সিকিউরিটিস হচ্ছে ট্রেজারি বিল, বাণিজ্যিক পত্র, বিনিময় বিল, এগুলো হলো স্বল্পমেয়াদী সিকিউরিটিস। দীর্ঘমেয়াদী সিকিউরিটিস কি? আমরা জানি শেয়ার বন্ড ডিবেঞ্চারে যেহেতু দীর্ঘমেয়াদী আর্থিক সম্পদ, এটা হলো দীর্ঘমেয়াদী সিকিউরিটিস। ওকে, তাহলে এই সিকিউরিটিগুলো কে ইস্যু করে? সিকিউরিটিগুলো কে বিক্রি করে? তাহলে সিকিউরিটিগুলো আমরা জানি সিকিউরিটিগুলো বিক্রি করে হচ্ছে বিহিত মানে হচ্ছে বড় মাপের কোম্পানিগুলো বিক্রি করে। তাহলে দেখেন সিকিউরিটি ইস্যুয়ার, এটা বলতে কি বোঝায়? এটা বলছে যে কোম্পানি সিকিউরিটি ইস্যু বা বিক্রি করে মূলধন সংগ্রহ করে তাকে সিকিউরিটি ইস্যুয়ার বলে। তাহলে আমরা পড়তেছি আর্থিক বাজারের উপাদান সমূহ। তাহলে সিকিউরিটি ইস্যুয়ার কে? সিকিউরিটি ইস্যুয়ার হচ্ছে যে কোম্পানি সিকিউরিটি ইস্যু বা বিক্রি করে মূলধন সংগ্রহ করে তাকে কি বলে? সিকিউরিটি ইস্যুয়ার। তারপরে বিনিয়োগকারী। তাহলে বিনিয়োগকারী হচ্ছে যে শেয়ার ক্রয় করে, কারণ শেয়ার যে ক্রয় করে সেই তো টাকা দেয়। তাহলে হচ্ছে যে সম্পদ, আর্থিক সম্পদ যে ক্রয় করে, তাহলে লেখা আছে যে ব্যক্তি বা প্রতিষ্ঠান অন্য কোনো কোম্পানির সিকিউরিটিস ক্রয় করে তাদেরকে বিনিয়োগকারী বলে। তাহলে কি বলছে? যে ব্যক্তি বা প্রতিষ্ঠান অন্য কোনো কোম্পানির সিকিউরিটিস ক্রয় করে তাকে কি বলে? বিনিয়োগকারী বলে। আমি যদি অন্য কোনো কোম্পানির মানে সিকিউরিটিস বলতে শেয়ার বা বাণিজ্যিক পত্র যদি বিক্রি করি, তাহলে আমার টাকা দিতে, মানে যদি কিনি তাহলে আমার টাকা তাদের দিতে হবে। আর আমি যদি দেই, আমার টাকা দিলাম মানে বিনিয়োগ করলাম, আমি বিনিয়োগকারী। ওকে, তারপরে মার্চেন্ট ব্যাংকার। তাহলে মার্চেন্ট ব্যাংকার কে? মার্চেন্ট ব্যাংকার হচ্ছে মাঝখানে থাকা। মার্চেন্ট দুজনের সাথে লিয়াজু করে দেয়া। দেখেন কি বলছে? যে সকল প্রতিষ্ঠান অন্য কোনো কোম্পানির শেয়ার ইস্যু ও বিক্রয়ের ক্ষেত্রে ইস্যুয়ার এবং অবলেখকের হিসেবে কাজ করে। ইস্যুয়ার মানে হচ্ছে সে এমন একটা নিয়ে থাকবে যে তার নিজের, যার কাছে যার একটা কোম্পানির সাথেও সে লিয়াজু করবে, যার শেয়ার তার কাছে, যার কাছে বিক্রি করবে তার সাথেও লিয়াজু করে থাকবে ঘটকের মতো। দিলে বলছে যে সকল প্রতিষ্ঠান অন্য কোনো কোম্পানির শেয়ার ইস্যু, মানে অন্য কোনো কোম্পানির আমি শেয়ার বিক্রি করে দিব, বিক্রয়ের ক্ষেত্রে ইস্যুয়ার, মানে বিক্রয়ের ক্ষেত্রে ইস্যুয়ার বলতে যে বিক্রি করবে তার এবং অবলেখক হিসেবে কি করা, কাজ করাকে কি বলে? মার্চেন্ট ব্যাংকার বলে। মানে হচ্ছে আমি তার হয়ে কাজটা করে দিতেছি, এটাকে বলে। ওকে, তাহলে হলে ক্রেডিট রেটিং কোম্পানি। তাহলে ক্রেডিট রেটিং কোম্পানি কি আমরা একটু দেখি। ক্রেডিট রেটিং কোম্পানি হচ্ছে বিভিন্ন কোম্পানি ইস্যুকৃত সিকিউরিটিস রেটিং বা বিনিয়োগের গুণগত মান নির্ধারণ করা। হ্যাঁ, অনেক ধরনের কি বলে এটা, অনেক কোম্পানি তো তাদের শেয়ার বা সিকিউরিটিস বা বাণিজ্যিক পত্র বা যেটাই বলি না কেন বিক্রি করতে চায়। এদের তো একটা রেট আছে যে এইটার মানে এই কোম্পানির এই গুণগত মান ভালো, এই কোম্পানির সিকিউরিটিসই ভালো, এই কোম্পানির লাভ বেশি দিবে, এটা বলে ক্রেডিট রেটিং। মানে হচ্ছে আমি ক্রেডিট মানে ঋণের যে রেটিংটা এটা কত। ক্রেডিট রেটিং কোম্পানি বিভিন্ন কোম্পানির ইস্যুকৃত সিকিউরিটিস রেটিং এবং বিনিয়োগের গুণগত মান নির্ধারণ করে থাকে। তাহলে ক্রেডিট রেটিং কি করে? বিভিন্ন কোম্পানির ইস্যুকৃত সিকিউরিটিস রেটিং মানে বা বিনিয়োগের গুণগত মান নির্ধারণ করে। আপনি যদি বলেন ক্রেডিট রেটিং কোম্পানি কি করে? বিভিন্ন কোম্পানির ইস্যুকৃত বিনিয়োগের গুণগত মান মানে বিনিয়োগের গুণগত মানটা নির্ধারণ করে কে? ক্রেডিট রেটিং কোম্পানি। স্টক এক্সচেঞ্জ, আমরা জানি স্টক এক্সচেঞ্জ যেখানে শেয়ার ক্রয় বিক্রয় হয়। তাহলে এখানে বলছে যে কোম্পানির ইস্যুকৃত সিকিউরিটিস ক্রয় বিক্রয়ের সুসংগঠিত স্থানই হচ্ছে স্টক এক্সচেঞ্জ। হ্যাঁ, তারপরে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। তাহলে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন হচ্ছে যে শেয়ার বাজারটাকে নিয়ন্ত্রণ করে, এটা হচ্ছে বস।
তারা কোনো দুর্নীতি হচ্ছে কিনা, কোনো ঝামেলা হচ্ছে কিনা এইটার সলিউশন দেয়। তাহলে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এগুলো কি সবই আর্থিক বাজারের উপাদান, এগুলো ছাড়া কিন্তু আর্থিক বাজার চলবে না। তাই বলছে যে শেয়ার বাজারের নিয়ন্ত্রণ সংস্থা হলো বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। তাহলে স্টক ব্রোকার কি? দেখেন, বিনিয়োগকারীর পক্ষে সিকিউরিটিজ ক্রয় বিক্রয়ের কাজ করে থাকে, এর বিনিময়ে কমিশন পায়, মানে দালালের মতো স্টক ব্রোকার। আপনারটা যদি আপনি কিনতে চান তাহলে আপনাকে কিনে দিবে, আপনি যদি বিক্রি করতে চান বিক্রি করে দিবে, এর মাধ্যমে কি নিবে সে? কি নিবে? কমিশন নিবে। তাই বলছে যে বিনিয়োগকারীর পক্ষে সিকিউরিটিজ ক্রয় এবং বিক্রয়ের কাজ করে এবং বিনিময়ে কমিশন পায়, এদের নাম কি? স্টক ব্রোকার। তো স্টক ডিলার কি আমরা একটু দেখি। তো যে প্রতিষ্ঠান নিজের জন্য সিকিউরিটিজ ক্রয় বিক্রয়ের কাজ করে, নিজের জন্য, তাহলে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ এটা নিজের জন্য কাজ করে, যে প্রতিষ্ঠান নিজের জন্য সিকিউরিটিজ ক্রয় বিক্রয়ের কাজ করে। আমার নিজেরটা আমি নিজেই করলাম, আমার নিজের জন্য কাজ করলাম। ওকে, তারপরে হচ্ছে ডিপোজিটরি, তাহলে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ CDBL। তো এখানে যে স্থান হতে ইলেকট্রনিক পদ্ধতিতে কেন্দ্রীয়ভাবে সিকিউরিটি সংরক্ষণ এবং হস্তান্তর করা হয়। তাহলে ডিপোজিটরি হচ্ছে আমি ইলেকট্রনিক উপায়ে যে স্থানে কেন্দ্রীয়ভাবে সিকিউরিটি সংগ্রহ, মানে শেয়ার, ডিবেঞ্চার বলেন, বন্ড বলেন, বাণিজ্যিক পত্র বলেন, সংরক্ষণ করে রাখা হয় ইলেকট্রিক পদ্ধতির মাধ্যমে রাখা হয় এবং বিভিন্ন জায়গায় কি করা হয়? হস্তান্তর করা হয়, তাকে কি বলে? ডিপোজিটরি বলে। ওকে, তারপরে হচ্ছে বাংলাদেশ ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংক। তাহলে বাংলাদেশ ব্যাংক কাকে বলে? বাংলাদেশ ব্যাংক হচ্ছে সরকারের পক্ষে ট্রেজারি বন্ড ইস্যু করে, এটা বাংলাদেশ ব্যাংক। আর বাণিজ্যিক ব্যাংক কি করে? বাণিজ্যিক ব্যাংক স্বল্প ও মধ্যমেয়াদী ঋণের সরবরাহকারী করে। আমরা বলছি যে বাংলাদেশ ব্যাংক ট্রেজারি বন্ড বা ট্রেজারি বিল কে ইস্যু করে? সরকার। এই সরকার কিন্তু এই বিলের মাধ্যমেই কি করে? টাকা সংগ্রহ করে নেয়। আর বাণিজ্যিক ব্যাংকগুলা নেয় হস্তান্তরযোগ্য আমানত সার্টিফিকেটের মাধ্যমে বা কি বলে এটারে, ব্যাংকের স্বীকৃতিপত্রের মাধ্যমেও কিন্তু তারা টাকা সংগ্রহ করে। ওকে, আমরা এককভাবে আসলে এই এতক্ষণ যে টপিকসগুলো নিয়ে আলোচনা করলাম, আমরা আসলে কতটুকু বুঝছি, কতটুকু আসলে বোঝার চেষ্টা করছি, আমরা তখনই বুঝতে পারবো যখন হচ্ছে এই প্রশ্নগুলোর উত্তর আমরা নিজেরাই দিতে পারবো। তাহলে আর্থিক বাজার কাকে বলে এখানে দিয়ে আছে, তুমি নিজে করবা। তারপরে বিনিয়োগকারীর পক্ষে সিকিউরিটিজ ক্রয় বিক্রয়ের কাজ কে করে? তাহলে বিনিয়োগকারীর পক্ষে কি করে দেয়, এখানে কিন্তু দেয়া আছে যে বিনিয়োগকারীর পক্ষে কি করে দেয়, আমি কিন্তু আলোচনা করছি অলরেডি। শেয়ার বাজারের নিয়ন্ত্রণ সংস্থার নাম কি? অলরেডি আলোচনা করছি। তারপরে আর্থিক বাজারের উপাদান সমূহ কি কি, এটা আমরা আলোচনা করলাম। তারপরে হচ্ছে আর্থিক বাজার কত প্রকার ও কি কি, আমরা এটাও আলোচনা করছি। আর্থিক বাজারে কি ধরনের সিকিউরিটিজ লেনদেন হয়, এটাও করলাম। তারপরে হচ্ছে আর্থিক বিনিয়োগকারী বলতে কি বোঝায়, আমরা আলোচনা করছি। মার্চেন্ট ব্যাংকার কি কি কাজ করে, আমরা এটাও বললাম। স্টক এক্সচেঞ্জ কি বলতে কি বোঝায়, তাহলে আমরা আলোচনার প্রথমেই বলছি যে হচ্ছে এই টোটাল আলোচনা থেকে, মানে এই কি বলে এটারে, এই যে টপিকসগুলো পড়লাম এগুলো থেকে আমাদের জ্ঞানমূলক অনুধাবন এবং প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা দিয়ে আমাদের প্রশ্ন হবে। তো আশা করি মানে হচ্ছে তোমরা বুঝতে পারছো। আর তোমাদের বাড়ির কাজ থাকবে 2.2 এর ক 87 পেজের এবং 2.4 মানে হচ্ছে পৃষ্ঠা নম্বর 19 আর্থিক বাজারের উপাদান সমূহ। এই উপাদান 2 পেজে দেয়া আছে। উপাদানগুলো হচ্ছে আর্থিক বাজারের উপাদান কি কি আমরা তো দেখলামই। বাণিজ্যিক কাগজ, কি বলে এটারে, হচ্ছে বিনিময় বিল, ব্যাংকের স্বীকৃতিপত্র, এটা স্বল্পমেয়াদী জন্য, আর হচ্ছে শেয়ার বন্ড ডিবেঞ্চার, এগুলো সবই দেয়া আছে। তাহলে এগুলো বাড়ির কাজ, এগুলো ডিটেলস আলোচনা পূর্বে বইয়ের পেজ নাম্বার আমি দিয়ে দিলাম তোমাদের সুবিধার জন্য। তো আশা করি তোমাদের আজকের ক্লাস ভালো লেগেছে এবং তোমরা উপকৃত হয়েছ। তো পরবর্তীতে আবার দেখা হবে। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকবে। আসসালামু আলাইকুম।